তো আমরা ক্লাস শুরু করতেছি। তো আমাদের ক্লাস সেটা হচ্ছে উইক 2 লেসন 3। তো এখানে আমরা দেখব মেথড অফ সাবস্টিটিউশন। তো মেথড অফ সাবস্টিটিউশন সম্পর্কে পড়তে হলে আমরা আগে ইন্টিগ্রেশনের মানে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে পড়েছিলাম। জি স্যার। ইনডিফাইনাইট ইন্টিগ্রাল যেটা পড়তেছিলাম সেখানে আমরা প্রথম যে মেথডটা পড়বো বা মেথড বিভিন্ন রকম মেথড আছে যার মাধ্যমে আমরা সেই ইন্টিগ্রেশন গুলোকে মানে সুন্দর একটা নিয়মের ফরম্যাটে নিয়ে আসে করতে পারি। তো এর মধ্যে প্রথম যে মেথডটা আমরা শিখবো সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তো মেথড অফ ইন্টিগ্রেশনের কথা প্রথমে এখানে লিখেছে। প্রথমে certain functions can be integrated quite simply by applying rules of integration, মানে সিম্পল রুল দ্বারা কিছু ইন্টিগ্রেশন করা যায়। A natural question is that what happens when the rules of integration cannot be applied directly? এরকম অনেক সময় আমাদের অঙ্ক আসে বা ম্যাথ আসে যেগুলোতে ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র বসাইলে ম্যাথের অ্যান্সারটা আসে না। তো ওই ক্ষেত্রে আমাদের টেকনিকের প্রয়োজন হয়। একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে টেকনিক, এক না কিন্তু, ঠিক আছে? রুলস হচ্ছে বা যেটা আছে আমাদের একটা রুলের মধ্যে থাকে, আর টেকনিক হলো যে আমাদের রুলের যাওয়ার জন্য কিছু মাধ্যমের প্রয়োজন হয়, সেটা হচ্ছে টেকনিক। Such function require more complicated techniques. This lesson discusses for techniques that can be employed when the other rules do not apply and when the structure of the integrand of the appropriate form of an appropriate form, মানে ওইটার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে নেওয়ার জন্য, যে রুলের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে নেওয়ার জন্য আমাদের টেকনিক ইউজ করতে হয়। তো এখানে বলা হয়েছে given কিছু ফলোইং ফোর প্রিন্সিপাল মেথড অফ ইন্টিগ্রেশন, চারটা মেথড আমরা সাধারণত অ্যাপ্লাই করি। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই সাকসেসিভ রিডাকশন এন্ড ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। তো আমরা এই চারটা সম্পর্কে আলোচনা করব আজকে। হয়তো বা ইন্টিগ্রেশন সাবস্টিটিউশনটা দেখব, তারপর বাই পার্টস আছে এটাও দেখব। তো শুরু করতেছি। Integration by substitution. Substituting a new suitable variable for the given independent variable and integrating with respect to the substituted variable can often facilitate integration. মানে আমাদের বলছে সাবস্টিটিউটিং এ নিউ ভেরিয়েবল, যেমন আমাদের এক্স এর ফাংশন দেওয়া থাকলে আমরা ওটাকে জেড ধরে নিয়ে নতুন একটা ভেরিয়েবল পাবো, তার মাধ্যমে ইন্টিগ্রেশনটা করে সহজভাবে ইন্টিগ্রেশনটা করা যায়। ওই কথাটাই বলা হয়েছে সাবস্টিটিউশন করা হবে। স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? হ্যাঁ, বুঝতে পারিনি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা জিনিস আছে। তো একটা ফাংশন যদি খেয়াল করো y ইকুয়াল টু f অফ x, এখানে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা বুঝতে হবে প্রথমে। যেমন এখানে x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ y এর মানগুলো x এর উপর নির্ভর করে। এভাবে করেই জি স্যার। ফাংশন করা হয় আর কি। তো এখানে কিছু এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা এখানে সাবস্টিটিউশন করব, জিনিসটাকে সহজ করার জন্য। সো এখানে ax প্লাস b টু দি পাওয়ার 5 dx, এখানে একটা বড় আছে, এখানে x আছে প্লাস b আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা যদি এটাকে z ধরে নিই x প্লাস b কে, তাহলে শুধুমাত্র z টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার সূত্র নিলেই হয়ে যাচ্ছে। তো লেট x প্লাস b ইজ ইকুয়াল টু z। খেয়াল করে দেখো এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা বুঝতে হবে। তো দেখো এখানে ফর দ্য গিভেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, গিভেন যে ভেরিয়েবলটা থাকে আমাদের, দেখো এখানে ভেরিয়েবল আছে কি এক্স, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরতে হবে। আর নতুন যে ভেরিয়েবলটা ধরবো সেটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন জেড এর মানটা নির্ভর করে কার উপর, এখানে এক্স এর উপর অবশ্যই, কারণ এক্স এর উপরে। হ্যাঁ, ওইটাকেই বলা হচ্ছে যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জেড। তো এখানে দেখো এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এইভাবেই ধরে নেওয়া হয়। তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে কাজ হচ্ছে, যেহেতু আমাদের এখানে ডিএক্স এর মান ছিল, এটাকে আমাদের ডিএক্স এর মানটা আমরা বের করে নিব। তো ডিএক্স এর মানটা বের করতে হলে এই পুরো ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা করলে আসবে এ থাকবে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স বাই ডিজেড আসতো, এভাবে করলে ডিএক্স বাই ডিএক্স আসতো, তো এখানে এ আসতো, আর এটা তো বি করলে 0 হয়ে যেত, আর এখানে ডিজেড বাই ডিএক্স থাকতো, তো ওই ডিএক্স টা এই পাশে গুণ করলে আমরা পাচ্ছি এ ডিএক্স ইজ ইকুয়াল টু
dz তো আর dx এর মান যেহেতু লাগবে এখানে, তাহলে আমরা পাবো dz বাই a, ওই মানটা আমরা বসিয়ে দেবো। তার মানে x এর ফাংশন ছিল, ইন্টিগ্রেশনটা ছিল x এর, এবার পুরোপুরি পরিবর্তন হয়ে সেটাকে আমরা z এ কনভার্ট করে নিলাম। এটাই ছিল যে আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের দুইটা কাজ। একটা হচ্ছে প্রথমে ধরে নিতে হয় ফাংশনটাকে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মতো, আর তারপর থেকে ডিফারেন্সিয়েশন করে দেখতে হয় যে কোন অংশটুকু আমার ইন্টিগ্রেশনের মধ্যে ছিল, সেই অংশটুকু বের করে নিয়ে মানে নিয়ে নিতে হয়, কারণ পুরো ফাংশনটা এক্স এর ফাংশন জেটে কনভার্ট হয়ে যাবে, বা এক্স ওয়াই তে থাকলে সেটাকে জেটে কনভার্ট করে নেওয়া হবে, পুরোটাই কনভার্ট হয়ে যাবে। তো এটা সেভাবে করা হলো। তো দেখো এখানে এরপর মানটা বসায় দিল যে dx is equal to 1/a dz। এবারে এখানে এই প্রদত্ত ফাংশনে আমরা প্রদত্ত ইন্টিগ্রেশন এটা বসিয়ে দেব, ইন্টিগ্রেশন z to the power 5 into 1/a dz। তো এই 1/a কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন z to the power 5 dz। এখানে কিন্তু x আর নাই, তো z এ কনভার্ট হয়ে গেছে। তো ইন্টিগ্রেশন জানি x to the power n এর সূত্র, x to the power n plus 1 divided by n plus 1। তো এখানে x নাই, z আছে, z to the power 5 plus 1 মানে 6, আর নিচেও 6 আসছে, প্লাস c দিতে হবে, যেহেতু বলেছি ইনডিফাইনাইট ইন্টিগ্রালের সময় অলওয়েজ প্লাস সি দিতে হয়, কারণ এখানে এক্সাক্ট ভ্যালু আমরা বের করতে পারি না, সেজন্য প্লাস সি দ্বারা ওইটাকে অ্যাডজাস্ট করা হয়। তো এভাবে করে যেহেতু অঙ্কটা আমাদের দেওয়া ছিল কিসে, এক্স এর ফাংশনে, তাহলে এই জেডটাকে আবার কি, যেটাকে আমরা ধরে নিয়েছিলাম এক্স প্লাস বি, এখানে মানটা বসিয়ে দিয়ে লিখে দেবো প্লাস সি। এটা তো ছোট একটা ম্যাথ, এরকম অনেক বড় বড় ম্যাথ আসতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে ধরে নেওয়া বা সাবস্টিটিউশনের যে ব্যাপারটা আছে সেটা অনেক এফিসিয়েন্ট হবে। তো এখানে বেসিক আরো ম্যাথ আছে, যেমন ইভালুয়েট x x² প্লাস 4 টু দি পাওয়ার 5 dx। এবার কোনটাকে ধরতে হবে এটা আমাদের বুঝতে হবে, যে যেটাকে এখান থেকে ধরবো ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে সেই জাতীয় রাশি যদি ইন্টিগ্রেশনের মধ্যে থাকে, তাহলে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওইটা পাওয়া যাবে, সেটাকেই আমাদের জেড হিসেবে ধরতে হবে। তো যেমন খেয়াল করো, এখানে x² প্লাস 4 আছে আর x আছে, এই দুইটাই তো ফাংশন আছে এখানে, বা একটা ফাংশনের দুটো পার্ট আছে। তো x² প্লাস 4 এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, 2x পাই, তাই তো? কিন্তু x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1। কিন্তু আমরা খেয়াল করে দেখো, এই x² কে ডিফারেন্সিয়েশন করলে পাই 2x, তো 2 কনস্ট্যান্ট, 2 কে আমরা কাউন্টে নিয়ে আসবো না, শুধু x। তো সেই x কিন্তু এখানে আছে, তার মানে অবশ্যই x² প্লাস 4 কি আমরা জেড ধরে নেব এই ক্ষেত্রে। এটা এভাবে দেখে মানে প্র্যাকটিস করে আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে, যে আমাদের কোনটাকে ধরলে আমাদের অপরটা পাওয়া যায়, এভাবে করে ধরে নিতে হবে। আমি চাইলেই যেটা ইচ্ছে সেটাকে জেড হিসেবে ধরে নিতে পারবো না, যদি সেভাবে ধরে নিই দেখা যাবে আমাদের ম্যাথ হচ্ছে না, বা আমাদের যে প্রসেসিং হবে না, তা না, হবে কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো x² প্লাস 4 ইজ ইকুয়াল টু জেড ধরে নিলাম। তো এরপরে কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। তো x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x dx আসবে, আর 4 কে করলে তো 0 আসবে। তো dz ইজ ইকুয়াল টু পেলাম 2x dx। তো আমার এখানে x² প্লাস 4 হোল টু দি পাওয়ার 5 আছে, এইটুকু বাদে বাকি ছিল x dx। তাহলে আমাদের এখান থেকে x dx এর মানটা বের করে নিতে হবে। তো x dx ইজ ইকুয়াল টু পেলাম হাফ dz। তো এই মানটা এখন বসিয়ে দেবো প্রদত্ত রাশিতে, যেহেতু x² প্লাস 4 মানে জেড, তাহলে জেড টু দি পাওয়ার 5 ইন্টু হাফ dz। তো হাফ কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, তারপর ইন্টিগ্রেশন করব, প্লাস সি দিব, তারপরে জেটের মানটা আবার বসিয়ে দেব, তাহলে এভাবে করলে অ্যান্সার হয়ে যাবে। তো এভাবে আমাদের খেয়াল রেখে ধরে নিতে হবে, যেমন এক্সাম্পল 3 তে খেয়াল করে দেখো x² প্লাস ইন্টু ই টু দি পাওয়ার x³ dx আছে। এবার দেখে বুঝতে হবে এখান থেকে আমি কোনটাকে ধরে নিব। তো দেখো এখানে কিন্তু x³ আছে, ই এর পাওয়ার x³ আছে, তো x³ কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 3x² বা x², যেটা আমার দরকার আছে, যেটা আমাদের এখানে আছে। সো অবশ্যই x³ কে আমরা এখানে z ধরে নিব। তো লেট x³ ইজ ইকুয়াল টু z, তাহলে এখান থেকে আমরা x² dx এর মানটা বের করে নিব, তারপর প্রদত্তটার সাথে বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করে দেব, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ম্যাথে আমাদের খেয়াল রেখে তারপর আমাদের কাজটা করতে হবে। যেমন এখানে এক্সাম্পল 4 এ আছে x√x² প্লাস 1। এবার কোনটাকে আমাদের জেড ধরতে হবে, অবশ্যই এখানে x² প্লাস 1 আছে, এই জিনিসটাকে যদি আমি জেড ধরি, কারণ x² কে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি তো 2x। তো যেহেতু x আছে, তো
তো অবশ্যই আমি সেটাকে ধরতে পারি। আবার আমাদের এখানে ফাংশন ওয়াইজ ধরে নিতে হবে। যেমন তুমি চাইলে কিন্তু মনে করতে পারো যে এক্স স্কোয়ারকে, যেহেতু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, তো তার মানে আমি এক্স স্কোয়ারকে শুধু জেড ধরে নিই, কিন্তু সেটা করতে গেলে একটু ঝামেলা রয়ে যাবে। তো এই পুরোটাকে যদি তুমি জেড ধরো, তো এই +1 কে তো ডিফারেন্সিয়েশন করলে কোনো সমস্যা নাই। যেগুলোকে ডিফারেন্সিয়েশন করলে কোনো সমস্যা হয় না বা ফাংশনের কোনো পরিবর্তন আসে না ডিফারেন্সিয়েশনের পরে, তো সেগুলোকে সাথে নিয়ে ধরে নিতে হয়, তাহলে ইন্টিগ্রেশনটা করতে সহজ হয়। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এখানে ধরে নেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড। একে ডিফারেন্সিয়েশন করলে পেলাম 2x dx ইজ ইকুয়াল টু dz। যেহেতু এখানে x dx আছে, x dx এর মান পেলাম হাফ dz। তো এই মানটা এখন বসিয়ে দিব এখানে। আর রুট ওভার জেড মানে হচ্ছে হাফ, রুট জেড টু দি পাওয়ার হাফ। আর ওই হাফটা বাইরে চলে গেছে, এমনি হাফটা। তাহলে ওখানে ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2, কাটাকাটি করলে 1/3 আসবে। জেড টু দি পাওয়ার 3/2, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 1 3/2 প্লাস সি। তো এভাবে আরো আছে। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট চেঞ্জ অফ ভেরিয়েবলস টু ফাইন্ড দ্য ইন্টিগ্রেন্ড x প্লাস 1 x মাইনাস 2 টু দি পাওয়ার 9 dz আছে। তো এখানে দেখো, এখানে ইউভির সূত্র অনেক সময় দরকার হতে পারে, কারণ এখানে দেখো x প্লাস 1 আর x মাইনাস 2 এই দুইটা আছে। এই দুইটাকে যে কোনো একটাকে যদি আমি জেড ধরে নিই, তাহলে কিন্তু অপর রাশি যেটা আছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না, পাওয়া সম্ভব না, কারণ উভয়ে কি আছে, x আছে। তো যেহেতু x আছে উভয়ের ক্ষেত্রে, তাহলে দুইটাকেই ধরে নিয়ে কাজ করতে হবে। Substituting u is equal to x minus 2 and u plus 3 is equal to x plus 1. তো আমরা এখানে যে কোনো একটাকে ধরে নেব, যেহেতু একই জাতীয় রাশি x minus 2 কে যদি ধরে নিই, তাহলে x plus 1 এর যে মানটা আসবে ওইটার জন্য সাপেক্ষে সেই মানটা আমরা বের করে নিব। তো এখানে ইউ ধরে নিলাম x মাইনাস 2, তাহলে এটাকে যেহেতু অবশ্যই dx এর মানটা আমাদের বের করতে হবে, কারণ এখানে তো dx আছে, অন্যগুলো নাই, যেহেতু dx মান পেলাম du। আর এখান থেকে u প্লাস 3 ইজ ইকুয়াল টু পেলাম x প্লাস 1, তার মানে x প্লাস 1 এর মানটাও বের করে নিলাম, আর x মাইনাস 2 এর মানটাকে u ধরে নিলাম। তুমি চাইলে x প্লাস 1 কেও ধরে নিতে পারতা। তো এখানে x মাইনাস 2 বের করা যেত, সমস্যা হতো না, যেটাই ধরে নাও। তাহলে মানগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি u প্লাস 3 ইন্টু ইউ টু দি পাওয়ার 9 du। তো এখানে জেড ধরেও করতে পারতা, সমস্যা নাই, ইউ জেড যেটাই ধরো সমস্যা হবে না। তো এখন দুইটা আছে, ইউ টু দি পাওয়ার 9 দিয়ে এটাকে গুণ করলে ইউ টু দি পাওয়ার 10 প্লাস 3 ইউ টু দি পাওয়ার 9 ডিইউ। দুইটা পার্টে বিভক্ত করে ইন্টিগ্রেশন করে দিলেই হচ্ছে। তো ইউ টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 11 প্লাস 3/10 ইউ টু দি পাওয়ার 10, যেহেতু এখানে 3 ছিল ওই 3টাই প্লাস সি অবশ্যই দিতে হবে, কারণ এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে। তো এরপর ইউ এর মানটা বসিয়ে দেবো, ইউ যেহেতু x মাইনাস 2 ছিল সেটা বসিয়ে দিয়েছি, তো অ্যান্সার চলে আসছে। এটা বুঝতে তো সমস্যা নাই মনে হয়। ওকে, তাহলে আমাদের এখানে এভাবেই আছে বেশ কিছু। তুমি জাস্ট তোমাদের যেগুলো আছে এগুলো সব একই নিয়মে, জাস্ট এখানে প্র্যাকটিসের ব্যাপার। এটা এখানে বোঝানোর তেমন কোনো ব্যাপার নাই। এখানে তুমি যত প্র্যাকটিস করবা জিনিসটা তোমার কাছে ততটা ইজি লাগবে। এটা হাতে কলমে করতে হবে, যত করবা তত ইজি হবে, কারণ এরপর ইন্টিগ্রেশন গুলো আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতি হবে। কখনো কিন্তু আস্তে আস্তে আরো বড় তো আসবে, কিন্তু যদি তুমি প্রথম থেকে ক্লিয়ার হয়ে যাও ব্যাপারটা যে আসলে কেন এটাকে ইউ ধরা হয়েছে বা কোনটাকে ভি জেড ধরবো, এটা কেন ধরা হয়েছে, সেই প্রসেসটা যদি ধরতে পারো, তাহলে সামনে যত যাবে তত সুবিধা হবে, তত তোমার ভালো লাগবে। আর যদি কেউ এখানে গ্যাপলা থাকে যে কেন আমি এটা ইউ ধরছি বা u+4 বা এইভাবে ধরছি কেন, এই নিয়মটা যদি না ধরতে পারে, তাহলে দেখা যাবে যে যতই আমরা বড় ম্যাথ বা সহজ করার চেষ্টা করি, জিনিসটা কিন্তু সহজ হবে না, কারণ সে শুরুতেই ভুল আছে তার, বা বোঝার ভুল আছে। তো সেই জন্যই আর কি প্র্যাকটিস গুলো এখানে প্রথম যে লেসন 6 বা 5 পর্যন্ত আছে, এগুলো কিন্তু তোমাদের বেসিক এর জন্য। মেনলি তোমরা এগুলো হয়তো করে আসছো, সবই করে আসছো, কিন্তু আমরা একটু প্র্যাকটিস করে এটাকে ঢালাই করে নিই। এখানে আরো যে ম্যাথ গুলো আছে এগুলো দেখে নেবে। এখানে এক্সারসাইজ আছে, আমি এটা অ্যাসাইনমেন্ট আকারে দিব, যেহেতু তোমাদের প্র্যাকটিসের কথা বলেছি, অবশ্যই প্র্যাকটিসের জন্য এগুলো আমি তোমাদের দিব। তো এটা একটু দেখে নিও। প্রথম লেসন এটা ছিল, পরবর্তী লেসনে আমি যাব, যেহেতু এখানে তেমন কিছু নতুন কিছু নাই, কিন্তু জাস্ট তোমরা এখানে প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবা তত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি পরেরটা যাই। আমরা যেমন ইন্টিগ্রেশনের কথা বলেছি উইক 2 লেসন 4, বলেছি যে ইন্টিগ্রেশন চারটা যে প্রসেস আছে। প্রথমটা আমরা বললাম ইন্টিগ্রেশন সাবস্টিটিউশনের কথা, এবার ইন্টিগ্রেশন বাই কথা পড়বো, মানে পার্টস কিভাবে করা হয়। পার্টস বলতেই বোঝা যাচ্ছে যে ইউভি সূত্রটা চলে আসবে এখানে।
Integration by parts is a special a special method that can be applied in finding the integral of a product of two integrable function মানে দুইটা ইন্টিগ্রেট করা যায় এরকম ফাংশন আছে এই দুইটা যদি প্রোডাক্ট আকারে বা গুণ আকারে থাকে তার জন্য যে প্রসেসটা তো দেখো this method of integration is derived from the rule of differentiation of a product of two functions তো ইউভি এর যে সূত্রটার কথা এখানে বলা হয়েছে এখানে ইউভি সূত্রটার কথা লেখা হয়েছে তো আমরা জানি যে ইন্টিগ্রেশনের ইউভি সূত্রটাও আমরা জানি এই যে সূত্রটা আছে integration f of x g of x dx is equal to f of x integration g of x dx minus differentiation মানে f dash x ইন্টিগ্রেশন g of x dx তার পুরোটার উপর ইন্টিগ্রেশন তো যেটা অথবা তোমরা ইউভি সূত্র দিয়েও এটা করেছো তাই না ইন্টিগ্রেশন ইউভি dx is equal to কি হবে u integration v dx minus integration du by dx integration v dx তারপর পুরোটার উপর dx আসছে ইন্টিগ্রেশন তো এইভাবে কিন্তু তোমরা আমরা দেখেছি আমরা এখানে লেখা আছে তোমরা ইন্টিগ্রেশনের সূত্র জানো সেই সূত্রটা অ্যাপ্লাই করেই এখানে আমরা ম্যাথগুলো করব তো एग्जांपल 1 এ আছে ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx এখানে বলা আছে দুইটা ভেরিয়েবল সেম ভেরিয়েবল থাকবে যাদের পাওয়ার যারা গুণ আকারে থাকবে এবং এখানে ভেরিয়েবল থাকবে সংখ্যা হবে দুইটা এখানে দেখো ভেরিয়েবল আছে x একবার আছে আর একবার e টু দি পাওয়ার x আছে তার মানে দুটো আছে এবং গুণ আকারে আছে তাহলে সিম্পলি আমরা বাই পার্টস যেটা নিয়ম আছে সেটাকে আমরা ধরে নিতে করে করতে পারি তো এখানে আমরা মানে x কে u ধরলাম e টু দি পাওয়ার x কে v ধরলাম তো এখানে x e টু দি পাওয়ার x কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো এর জন্য তোমাদের রুল আছে যেমন অ্যালজেব্রিক থাকলে আগে ওটাকে u ধরতে হয় তারপর e টু দি পাওয়ার x সবার লাস্টে থাকে যে e টু দি পাওয়ার x কে সাধারণত v ধরা হয় তো সেই হিসাবে এটা ধরা হয়েছে ইউভি তো ইন্টিগ্রেশন করবা এই যে নিয়ে সূত্র বসিয়ে দেওয়া হয়েছে x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন d বাই dx অফ x যেহেতু u ছিল ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x e টু দি পাওয়ার x মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসছে বাদ তাহলে e টু দি পাওয়ার x কে আবার ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x পেয়েছি আবার এই ইন্টিগ্রেশনটা ছিল সেই জন্য এই ইন্টিগ্রেশনটা e টু দি পাওয়ার x dx আবার e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x আসবে এবং এই ক্ষেত্রে প্লাস c দিতে হবে স্যার উপরের লাইনটাতে প্লাস সি দেওয়া যেত না না কারণ ইন্টিগ্রেশনের চিহ্ন যতক্ষণ আছে ততক্ষণ প্লাস সি দেওয়া যাবে না আচ্ছা কারণ ইন্টিগ্রেশন যখন শেষ হয়ে যাবে তখন প্লাস সি কনস্ট্যান্ট দিব আমরা তো এরপর एग्जांपल 2 তে আছে x স্কয়ার log x dx তো এটাকে আমরা বুঝতেই পারতেছি যে এখানে x স্কয়ার আছে আর log x আছে দুটো u v ধরে নিয়ে করলেই হচ্ছে log x কে u ধরা হয়েছে x অ্যালজেব্রিক কে v ধরা হয় সাধারণত v ধরেছি এখানে লগটা আগে আছে লগারিদম মানে তোমাদের ওই যে u v ধরার যে একটা পদ্ধতি কিন্তু ছিল মানে ইন্টারমিডিয়েট লেভেলে কোনটা আগে ধরতে হয় কোনটা পরে ধরতে হয় সেই ফর্মুলাটা অনুসারেই ধরে নিবে তোমরা ওইটা ইন্টিগ্রেশনের যে টেকনিক ছিল ওই টেকনিকটার নাম ছিল ইন্টিগ্রেশন বাই পার্টস তো সেটা তখন হয়তো বা জানা নাই কিন্তু এখন এটা এখানে বলা আছে সেই অনুসারেই আসলে জাস্ট করা হচ্ছে এখানে তো সেভাবে করে যাবে শুধু ইন্টিগ্রেশনে ইউভি সূত্র বসিয়ে করতে হবে এটা আর কিছু না তারপর দেখো ইন্টিগ্রেশন অফ log x কে কিন্তু ইন্টিগ্রেশন সিম্পল নিয়মে করা যায় না কারণ 1/x কে ইন্টিগ্রেশন করলে log x পাই কিন্তু log x কে ইন্টিগ্রেশন করলে কি পাই সেটা কিন্তু বলে দেওয়া নাই সূত্রে তো সেজন্য আমরা এটাকে uv ধরে করব এখানে uv ধরবো কিভাবে সেটা বুঝতে হবে এখানে log x into 1 আছে এই যে 1 টাকে আমরা এখানে v হিসেবে ধরতে পারি আর log x কে আমরা u হিসেবে ধরতে পারি তো u log x 1 dx তারপর ইন্টিগ্রেশন d বাই dx log x 1 ইন্টিগ্রেশন dx dx এটা বসিয়ে দিয়েছি তো করলে দেখবা এই যে আসবে x log x minus x plus c তো এটাও আমরা এভাবে বের করতে পারি এভাবে আরো অনেক বড় বড় জিনিসগুলো আমরা দেখব 3 minus 2x e to the power minus x dx এখানেও দুইটা ফাংশন আছে একটাকে u একটাকে v ধরে নিব বা এখানে f ধরে নিয়েছে আর g ধরে নিয়েছে যাই হোক যেটা ধরে করি আমরা f এখানে 3 minus 2x ধরেছি আর আমরা বলেছি e to the power x এর পজিশন সবার লাস্টে তার মানে এটাকে v ধরা হয়েছে মানে f আর g হিসাবে কাউন্ট করো তো ওইভাবে করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে
জাস্ট সূত্র অনুসারে তোমরা বসায় করবে। এখানে হয়তোবা শর্টকাট নিয়মে করা আছে বা এখানে অতটা ক্যালকুলেশন উল্লেখ করে দেয় নাই, তুমি যে পদ্ধতি আমরা শিখিয়ে দিয়েছি সেই পদ্ধতি ফলো করলেই হবে। তারপরে এখানে আছে এক্সাম্পল 5 এ x ln x স্কয়ার dx। তো এখানে x একটা ফাংশন আর ln x স্কয়ার একটা ফাংশন। তো যেহেতু ln x এর পজিশন হচ্ছে আগে, সেটাকে আমরা u ধরবো। ln x স্কয়ার কে f ধরেছে, এখানে g of x x ধরেছে। তারপর এখানে এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন করে কি আসে সেটা একটু ইন্টিগ্রেশন করছে বা এটাকে ডিফারেন্সিয়েশন এইভাবে লাগবে না, আমাদের সূত্র বসিয়ে দিলেই হয়ে যাবে। যে সূত্রের মতো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে নিলেই হচ্ছে, প্রথম যেভাবে আমি দেখিয়েছি ওভাবে জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন গুলো করবে, ডিফারেন্সিয়েশন করে এখানে বসিয়ে দিলেই মান পাবে। হয়তোবা কোনোটা 5-7 লাইন বড় হবে। জি স্যার। স্যার আমাদের যে মানে ইউ আর ভি ধরা যে প্রসেসটা, এই প্রসেসটা তো ইন্টারমিডিয়েটে পড়ছি। এখন মনে করেন অ্যালজেব্রিক যেটা আছে সেটা আমরা আগে ধরবো, আর যেটা বাকি থাকবে কনস্ট্যান্ট বা যেগুলো থাকবে ওগুলো পরে ভি ধরবো। না ওরকম ছিল না, এখানে পজিশন আছে। যেমন এখানে দেখো ln x এর পজিশন কিন্তু অ্যালজেব্রিক গুলোর আগে, সেজন্য ln x কিন্তু এখানে x ধরা u ধরা হয়েছে, আর x স্কয়ার বা x যেটা আছে সেটাকে কিন্তু v ধরা হয়েছে। ওখানে একটা সূত্র ছিল না, মানে সূত্রটা আছে, দাঁড়াও দেখাই, সূত্রটা আমরা যাই ইনক্রিজ by parts। এই যে এটা লেখা আছে, এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস যেটা লেখা আছে। ও চলে গেল কোথায়, এইটা। এই যে দেখো ইউভি ধরার যে বাই পার্টসের যে নিয়মটা দেওয়া আছে, যেমন দেখো ইউ চুজের অর্ডারটা দেওয়া আছে এলআই এটি। এখানে প্রথম আছে লগ, তারপর হচ্ছে ইনভার্স ফাংশন, তারপর অ্যালজেব্রিক, তারপর ট্রিগোনোমেট্রি, তারপর এক্সপোনেনশিয়াল। আমি সবার শেষে বলছি এক্সপোনেনশিয়াল। তো এই সিকোয়েন্স অনুসারে তোমাদের ইউভি ধরতে হবে প্রথমটা। ইউ যদি হয় হ্যাঁ এক্সপোনেনশিয়ালটা কি স্যার? ই টু দি পাওয়ার এক্স, যেটা কথা বলছিলাম। এই পদ্ধতি অনুসারে করতে হবে। লগ সবার প্রথমে, তারপর ইনভার্স ফাংশন, যেমন এক্স ইনভার্স বা এক্স টু দি পাওয়ার -2 আছে, তারপর অ্যালজেব্রিক, তারপর ট্রিগোনোমেট্রিক, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল। এলআই এটি যেটাকে বলা হয় আর কি ইউ ধরার প্রসেস। ভি তো যেটাকে ইউ যদি ধরতে পারি, বাকি যেটা থাকবে সেটা ভি। জি স্যার, সেটা তো বলা যাবে। তো এই অনুসারেই কিন্তু আমাদের ধরে নিতে হবে, যেহেতু লগ সবার প্রথমে, যেখানেই লগ বা লন থাকবে সেটাকে সবার আগে আমরা ধরে নিব। সব ব্যাপারটা ক্লিয়ার তো এখানে, তাই তো? জি স্যার। তো সেই হিসাবে যেমন এখানে x আছে আর ln x স্কয়ার আছে, তার মানে এই ln x স্কয়ার, ln মানে হচ্ছে লগ, এটাকে আমাদের অবশ্যই ধরতে হবে। আর x যেহেতু পরে আছে অ্যালজেব্রিক ফাংশন, তো এটাকে v ধরতে হবে। সেই অনুসারেই কিন্তু এখানে করা হয়েছে। তো এটা খেয়াল রেখে করলেই হবে, শুধুমাত্র ওই LIT এটা মনে রাখলেই হচ্ছে, এই একই প্রসেসে। তারপর আবার এখানে যেমন এটা আছে एग्जांपल 6 এ x+1 আর x+2। তো এটা আমরা দেখেছি, একটাকে আমরা ধরে নিব, অপরটা আমরা বের করে নিব। জি স্যার। ওটা এটা ওই প্রসেসেও করা যায়, আবার এটা এই প্রসেসে ইউভি দিয়েও করা যায়, ঠিক আছে? এটা কিন্তু ইউভি দিয়ে করতে হবে এমন কোনো কিন্তু প্রসেস নাই। যেমন এইটার কিন্তু আরেকটা নিয়ম আমরা দেখে আসছি তখন, যে x+2 কে আমরা ধরে নিয়েছিলাম কি ইউ, আর x+1 যেটা আছে সেটা বের করে তারপর আমরা ধরে দিচ্ছিলাম। তো এটা তোমরা এভাবেও পারবে, ইউভির মাধ্যমেও পারবে, সমস্যা হবে না, যেটা ধরে করো। তবে আরো কিছু দেওয়া আছে, যেমন x³ e⁻²x, তার মানে x যেটা আছে এটা u হবে, আর e⁻x যেটা সবার লাস্টে ওটা v হবে। তো এইভাবে ধরে করে নিবে। বেশ কিছু एग्जांपल এখানে দেওয়া আছে, एग्जांपल 8। সবগুলো এই একই নিয়ম, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য। এখানে দেখে নিবে, তার এরপর এক্সারসাইজ যেগুলো আছে এগুলো আমি অ্যাসাইনমেন্ট আকারে দিব আজকের ক্লাসের উপর। জি স্যার। ছিল বেশি কঠিন কিছু না, জাস্ট সিম্পল দুইটা নিয়ম পড়লাম, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন একটা আর বাই পার্টস একটা।
তো দুইটাই খুবই সিম্পল। জাস্ট নিয়ম দুটো আমাদের মনে রাখতে হবে। ইউবি কখন কিভাবে ধরবো সেটা শিখতে হবে। আর সাবস্টিটিউশনের ব্যাপারে হচ্ছে আমাদের দেখে নিতে হবে যে একটাকে যেটাকে আমি ধরে নেব যে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই ইন্টিগ্র্যান্টের মধ্যে যে অংশ আছে সেখানে কোনো রকম আছে কিনা গুণাকারে, তাহলে সেটাকে আমরা মানে ধরে নেব। এটা একটু বোঝার ব্যাপার। দুইটা জিনিস এখানে বেশি। তো সমস্যা জি থাকলে স্যার। বলতে পারো, আর না থাকলে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আর আশা করি নেক্সট যদি 4 তারিখ ইউনিভার্সিটি খুলে তাহলে তো হয়তোবা আমরা অনলাইন ক্লাস থেকে অফলাইনে যাব, তখন হয়তোবা বুঝিয়ে দেওয়া ভালো মতো আরো সম্ভব হবে, কারণ স্যার সম্ভাবনা কতটুকু স্যার ভার্সিটি খোলার? 90% তো আছেই, এর বেশি হইতে পারে খোলার, এটা জোর সম্ভাবনা আছে সব জায়গায়। তো কালকে তো টিকা গেল, টিকা কর্মদিবস পালিত হইলো, ভালোই টিকা দিল, সবাই বললো যে ভালো টিকা এটা। হ্যাঁ এখন ওটাও তো। সারা আর তো ভালোই। এখন হ্যাঁ জি এখন স্যার। ইউনিভার্সিটি খুলে দিবে, এটা সমস্যা হওয়ার কথা না আপাতত। সেই হিসাবে 4 তারিখ খোলার আশা অনেক বেশি। সো সেভাবে প্রিপারেশন নাও। আর বাকি ক্লাস যেটুকু অনলাইনে নিয়েছি সেখান জি থেকে তো স্যার, অ্যাসাইনমেন্ট, অনলাইনের থেকে স্যার। হ্যাঁ অফলাইনে নিতে হবে এগুলো, সমস্যা নাই, যেহেতু খুলবে সো আমরা নিব। ভালো হইলো আর স্যার। হুম, তো এটুকুই ক্লাস। আর রেকর্ডিং যেহেতু হচ্ছে এটা আমরা দিয়ে দেবো, অন্যান্যদের বলে দিও যে স্যার আপনার assignment রেকর্ডিং স্যার পর ইউটিউবে পরে ঢোকাতে, মানে এন্টার করতে পারি না কেন? ইউটিউবে। জি স্যার, আপনি যে রেকর্ডিং দেন না গ্রুপে, হ্যাঁ পরে তারপরে পরে কয়েকদিন পর বা ভিডিও দেখার জন্য আমরা যাই যে ভুলে গেলাম কিনা নিয়মটা, তারপর দেখা যায় আবার, কিন্তু ঢুকতে কেন, পারতেছি না। ঢুকে কে কি আই বলে? এম এ রোবট, এই লেখা আই এম এ রোবট, তারপর কি একটা মানে লিংক আসে। ও ওটা তো তুমি গুগলের জন্য ই করতে হয়, ওটা ই করতে হবে। অথবা তুমি আমার ওই ওই যে আমাদের ইউটিউবের যে আমি যেখানে দিই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না না স্যার, ওখানে। সাবস্ক্রাইব করা তো আছে। হ্যাঁ। তাহলে তো সমস্যা হওয়ার কথা না, আমার তো ওখান থেকে সবাই ভিডিও দেখতে পারে। মানে ওখানে আই এম নট এ রোবট আসে তোমার ইসের জন্য, ওটা তোমার সিকিউরিটি চেকের জন্য, ওটা তোমার নিজস্ব ফোনের সমস্যা, সিকিউর ও, সমস্যা না। এটা চেক হয়, রোবট হয় যে আমি রোবট না, ওটা মানে একটা কোড দেয়, ওই কোডটা তোমার লিখতে হয়। সবারই দেয়, গুগল থেকে সিকিউরিটি সার্ভিস, ওটা ওটা সবাইকে দিতে হয়। জি স্যার, বুঝতে পারছি, আমি তো জানি না। ও, সমস্যা নেই, ওটা চেক করলে হয়ে যাবে, বা কিছুক্ষণ পর আবার চেক করলে দেখবে যে ওটা আর আসবে না। এটা দেয় আর কি ওরকম। জি আচ্ছা স্যার। এটুকু ক্লাস, আর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আর অ্যাসাইনমেন্টের যে দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছি, এই অ্যাসাইনমেন্টটা আমি যে আমার 10 মার্কস আছে ওইটা 10 মার্কসের মধ্যে আমি কাউন্ট করে নেব, যে আমার ক্লাস যদি ইউনিভার্সিটি 4 তারিখ খুলে সেই হিসাবে ওটা আমরা অ্যাডজাস্ট করে নেব ক্লাস শুরু হওয়ার পর। আমার হাতে তো 10 মার্কস আছে, আর আমি 10 মার্কস কাউন্ট করে নিব। জি স্যার। আচ্ছা, ওকে, এই পর্যন্তই ক্লাস আজকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ।